Research Foundation, New Delhi auditor, Dr. Anirban Ganguly মহোদয়কে বক্তব্য রাখার জন্য। আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাস্পদেষু প্রফেসর ডক্টর মানিক সাহা মহাশয়, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, শ্রী সুব্রত চক্রবর্তী, ভাইস চেয়ারম্যান, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি, এবং শ্রী বিম্বিসার ভট্টাচার্য, ডাইরেক্টর, ICA, আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। বিশেষ করে আমাদের সকলের প্রিয় সম্মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, তাকে আমার বিশেষ আন্তরিক হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি একটি বিশেষ কারণে। কেন, যখন প্রায় 45 ডিগ্রিজ ফিলস লাইক 50, সেই সময় তিনি পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমাদের জন্যে, আমাদের স্বার্থে গিয়ে প্রচার করেছেন। শুধু তাই নয়, বিশেষ করে আমার লোকসভা ক্ষেত্র যাদবপুর, সেই যাদবপুরে বিশেষ রোড শো যাদবপুর এবং টালিগঞ্জ পুরো কভার করে, এবং যে জনজোয়ার, যে রেসপন্স তিনি জাগিয়েছিলেন, এবং বিখ্যাত রানীকুটির মোড়ে তার জনসভা, সেই বৃষ্টি ভেজা বিকেল, তার সেই জনসভাতে বিপুল জনসমাগম, এবং যখন রেজাল্ট বেরোলো, প্রায় 4.5 লক্ষ প্লাস ভোট এই যাদবপুর লোকসভায় যে আমি পেয়েছি, সেখানে আপনার অবদান অন্যতম। এবং ওই যেখানে আপনি রোড শো করেছিলেন, সেই যাদবপুর এবং টালিগঞ্জে আমাদের ভোট শেড চূড়ান্ত পর্যায়ে বেড়েছে। শুধু তাই নয়, if I am allowed to take a soft pot shot, বামপন্থীদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ সেই জন্য আপনাকে, যে পশ্চিমবঙ্গের নবসূচনার দিকে যে আমরা তাকিয়ে রয়েছি, সেখানে আপনার একটি বিশেষ ভূমিকা ছিল এই 2024 সালে। অনেক কথা বলার ইচ্ছে আজকে, কিন্তু আমি বেশি বলবো না, কেন সময়ের একটি সীমা রয়েছে। এবং অসাধারণ একটি তথ্যচিত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে উপলক্ষে তার জীবন নিয়ে আমরা দেখলাম, এবং সেই তথ্যচিত্রে প্রচুর ইনফরমেশন এবং প্রচুর তথ্য রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে আমার তরুণ বন্ধুরা যারা আছেন, যে তোমরা এটাকে বারে বারে দেখো, এবং দেখে তার জীবন সম্বন্ধে নিজেদের দিশা, নিজেদের অনুপ্রেরণা তোমরা সেখান থেকে সমাহিত করো নিজেদের মধ্যে। Now, you see, it's very interesting. If we look at Swami Vivekananda, he said, each nation has a destiny to fulfill, each nation has a message to deliver, each nation has a mission to accomplish. Therefore, we must have to understand the mission of our race, the destiny it has to fulfill, the place it has to occupy in the march of nations, and the role which it has to contribute to the harmony of races. পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তার জীবন, তার কর্মকাণ্ড সবের মাধ্যমে তিনি স্বামী বিবেকানন্দর এই উক্তি, এই বাণীকে কিন্তু তিনি কার্যকরী করার চেষ্টা করেছেন। এবং তিনি নিজে বলছেন ন্যাশনাল আইডেন্টিটির কথা, অর্থাৎ জাতীয় সত্তা। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু আমরা যতক্ষণ না নিজেদের জাতীয় সত্তাকে উপলব্ধি করতে পারছি, এবং সেই জাতীয় সত্তা দ্বারা আমরা যতক্ষণ না পরিচালিত হচ্ছি, এই স্বাধীনতা কেবলমাত্র একটি স্বাধীনতা, একটি কথা হয়ে থাকবে। ভারতকে নতুন দিশা সেই স্বাধীনতা দিতে পারবে না। এবং সেই জন্য তিনি সেই সময় বলেছিলেন
The basic cause of the problem facing Bharat is the neglect of its identity. ডক্টর চক্রবর্তী তার একটি বাণী উদ্ধৃত করলেন এখানে ভারতবর্ষ, ভারত মাতা সম্বন্ধে। দীনদয়ালজি বলছেন, তাকে একটা লেখা কেউ লিখতে বলল, হাউ টু ওয়ার্শিপ দ্য গুরু, গুরুর উপাসনা কিভাবে করা যেতে পারে, এবং সেইখানে তিনি অসাধারণ একটি পংক্তি দিয়ে শেষ করছেন তার সেই লেখা। তিনি বলছেন, our true worship of the Guru will be when every child of the nation enshrines the worship of the nation in its heart. আমরা গুরুকে তখনই উপাসনা করতে পারবো যখন প্রত্যেককে এই ভারত মাতার সন্তান তার নিজের হৃদয়ের মধ্যে ভারত মাতাকে উপস্থিত করে রাখবে, ভারত মাতাকে তার হৃদয়ের আসনে বসিয়ে রাখবে, and tries to implement the ideal of Bharatiya Bhutva Bharatam Yajet. Worship India by being Indians. আমার মনে হয় যে এর চেয়ে বড় মন্ত্র, এর চেয়ে বড় জীবনের মন্ত্র, জীবনের দিশা, স্বামীজি যা বলেছিলেন, দীনদয়াল উপাধ্যায় সেই কথা বলে তার জীবনে সেটা তিনি কৃতার্থ করেছেন। ভারতীয় ভূত্বা ভারতম যজেত, বি ওয়ার্শিপ ইন্ডিয়া বাই বিং ইন্ডিয়ান্স। আমি খুব সংক্ষেপে তার জীবনের কিছু অংশ, আমার মনে হলো যে কিছু অংশ তুলে ধরা উচিত। তিনি একাধারে ছিলেন রাজনৈতিক ফিলোসফার, পলিটিক্যাল ফিলোসফার, তিনি রাজনৈতিক দার্শনিক ছিলেন, তিনি রাজনৈতিক সংগঠক ছিলেন, তিনি লেখক ছিলেন, সম্পাদক ছিলেন, এবং সর্বোপরি দেশ ভক্ত ছিলেন, অ্যান্ড স্টেলার প্যাট্রিয়ট। এবং অদ্ভুত তার মেধা, তার প্রতিভা, যে তিনি রাজনীতি করে রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে সারা জীবন কিন্তু তিনি পত্রিকার সম্পাদনাও করেছেন, লিখেওছেন, এবং তার বিভিন্ন বক্তব্য তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এবং তোমরা হয়তো জেনে তোমাদের খুব অসাধারণ লাগবে, আমি যখন গান চলছিল আমি দেখছিলাম আমার এক তরুণ বন্ধু ছাত্র সেখানে বসে অসাধারণ তাল দিচ্ছিলেন। আমাদের সবার মধ্যে কিন্তু প্রতিভা রয়েছে, সেই প্রতিভার বিকাশই হচ্ছে শিক্ষার উদ্দেশ্য, এবং সেই শিক্ষার উদ্দেশ্য যদি প্রতিভার বিকাশ না হয় তাহলে সেই শিক্ষা নয়, প্রকৃতপক্ষে শিক্ষা নয়। তো দীনদয়ালজি সারা রাত বসে শঙ্করাচার্যের, জগৎগুরু শঙ্করাচার্যের নামে তার জীবনী লিখলেন, একটি অসাধারণ একটি ড্রামা। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের ওপর তিনি অসাধারণ একটি ড্রামা লিখলেন, এবং রাত জেগে জেগে লেখালেখি করতেন, সারা জীবন তিনি করেছেন। তিনি লেখা পড়া তিনি কিন্তু ত্যাগ করেননি, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে মার্চ মাসে তার একটি বক্তব্যে বলেছিলেন, মনে করিয়ে দিয়েছিলেন যে দীনদয়ালজির লেখা 15 খণ্ড, শ্যামাপ্রসাদ মুখার্জির কাগজপত্র, চিঠিপত্র, লেখালেখি 75,000 পাতা, 75,000 পেজেস শ্যামাপ্রসাদ মুখার্জির লেখালেখি। অর্থাৎ নিজে যা করতে চাও জীবনে, যা করে তোমাদের শান্তি এবং তোমাদের মানসিক সমৃদ্ধি হয়, সে জিনিস করতে থাকতে হবে। দীনদয়ালের জীবন তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এবার আমি বলি যে একটা কথা মনে রাখতে হবে যে 52 থেকে 67 উনি জনসংঘকে, যে ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ছিল, জনসংঘের স্থাপনা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই জনসংঘকে তিনি দীর্ঘ 17 বছর, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু ঘটে রহস্যময় পরিস্থিতিতে শ্রীনগরে, এবং এই দীর্ঘ 17 বছর এই জনসংঘের ভিত্তি স্থাপন করা, এই দলকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং এই দলকে সুদৃঢ়ভাবে ভারতের মাটিতে স্থাপনা করার অবদান ছিল কেবলমাত্র পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এবং ভেবে কিরম আশ্চর্য লাগে, অসাধারণ, যে 1951 সালে 21শে অক্টোবর জনসংঘের স্থাপনা হলো, এবং মনে রাখতে হবে ওই 21শে অক্টোবর 1943-তে
নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজাদ হিন্দ সরকারের ঘোষণা করেছিলেন এবং জনসংঘের স্থাপনা যখন শ্যামাপ্রসাদ মুখার্জি করলেন, তিনি সেই সময় বলেছিলেন যে আমরা সেই আজাদ হিন্দ এবং আইএনএর যে আদর্শ, সেই আদর্শকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জনসংঘের স্থাপনা করলাম। এই ইতিহাসের কথা। 1951-52-তে জনসংঘ স্থাপনা হলো। 1951-52-এর শেষের দিকে ডিসেম্বর জানুয়ারিতে প্রথম সাধারণ নির্বাচন ঘোষণা হলো। টুডে উই আর ইন দি 18th লোকসভা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট লোকসভা। এবং নতুন দলের সুযোগ কম, নতুন দলের কাছে সময় কম, নতুন দলের কাছে কর্মী কম, কর্মী নেই। জনসংঘের নামই মানুষ শোনেনি। জনসংঘের টিকিট দিলে তখন দীনদয়ালজি লিখতেন মানুষ চলে যেত, কি জিনিস আমরা জানি না, আমরা টিকিট চাই না, আমরা ইলেকশন লড়তে চাই না জনসংঘের নাম। কিন্তু ইলেকশন লড়লেন, জনসংঘ লড়লো শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। এবং বলে রাখি এখানে, নেহেরু তখন প্রতিজ্ঞা করেছিল এবং বলেছিল আই উইল ক্রাশ জনসংঘ, আমি জনসংঘকে একেবারে নিঃশেষ করে দেব। শ্যামাপ্রসাদ তার উত্তর দিয়েছিলেন আই সে আই উইল ক্রাশ দ্যাট ক্রাশিং মেন্টালিটি। অর্থাৎ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক লোকতান্ত্রিক দল মানসিকতা যদি কারুর থেকে থাকে তাহলে সেটা হলো জনসংঘ এবং দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং দ্বিতীয় প্রথম সাধারণ নির্বাচনের পর 3% ভোট পেয়ে জনসংঘ জাতীয় দল হিসেবে স্বীকৃতি পেল এবং 3টে সিট মাত্র জিতেছিল, তার মধ্যে কলকাতা দক্ষিণের সিট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জিতেছিল। আমি এই কথাগুলো এই কারণে বলছি যে দীর্ঘ 50 বছর বিরোধী পক্ষে থেকে রাজনীতি করে, বিরোধী পক্ষে থেকে স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে গণতন্ত্রের কথা বলে সংগ্রাম করে 1952 সালে 3 হয়েছিল এবং 2019-এ 303। এই যে যাত্রা, এই যাত্রার সূচনা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যাত্রার ভিত্তি স্থাপন করেছিলেন দীনদয়াল উপাধ্যায় এবং এই যাত্রাকে এগিয়ে নিয়ে গেছিল অগণিত জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা। গণতান্ত্রিকভাবে ভারতকে সামনে রেখে ভারত যাতে জগৎ সভায় শ্রেষ্ঠ হয়, সেই দর্শন, সেই উদ্দেশ্য, সেই গোল, তাকে সামনে রেখে এনারা এগিয়ে গিয়েছিলেন। এবং সত্যিই তো আপনাদের অসাধারণ এই তথ্য, এই ইনফরমেশন এন্ড কালচার সাংস্কৃতিক ডিপার্টমেন্টের এই অসাধারণ এই ডকুমেন্টারিতে আমরা দেখলাম এবং আপনি মনে করিয়ে দিলেন যে আমাদের যদি, শ্যামাপ্রসাদ বলেছিলেন আমার যদি 2টো দীনদয়াল থাকতো তাহলে আমি এই দেশের নকশা বদলে দিতে পারতাম। এবং ভেবে দেখো যে কানপুরে প্রথম অধিবেশন যখন হয় জনসংঘের, প্রথম অধিবেশনে দীনদয়াল উপাধ্যায়কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো। তিনি দীর্ঘ 17 বছর সাধারণ সম্পাদক থাকলেন এবং সেই কানপুর অধিবেশনে প্রথমবার একজন তরুণ কর্মী যার নাম অটল বিহারী বাজপেয়ী, তাকে সিলেক্ট করলেন শ্যামাপ্রসাদ মুখার্জি তার নিজের আত্মসহায়ক হিসেবে। এবং সেই 52 থেকে অটল বিহারী বাজপেয়ী প্রথমে 96 এবং 99-তে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী হলেন। এবং সেই জন্য বলছি যে তার চোখ দীনদয়াল উপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী, এই দুজনকে সিলেক্ট করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং সেই সময় যখন প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে, ক্যাম্পেইন চলছে, জনসংঘের কাছে টাকা নেই, জনসংঘের কাছে রিসোর্সেস নেই, কিছু নেই। এবং তখনকার দিনে প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু কথায় কথায় শাসাচ্ছেন, তাকে বলে তিনি খুব বড় ডেমোক্র্যাট ছিলেন, কিন্তু তিনি কথায় কথায় শাসাচ্ছেন ব্যান করে দেবেন, জনসংঘকে শেষ করে দেবেন। জনসংঘের যারা কর্মী তারা খুব হেসে আনন্দ সহকারে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে বলেছিলেন হি ইজ দি অনারারি পাবলিসিটি সেক্রেটারি অফ জনসংঘ। কেন উনি আমাদের বিরুদ্ধে এত বলছেন, আমাদেরকে আর মানুষকে কিছু বলতে হচ্ছে না, মানুষ বুঝে যাচ্ছে যে আমরা কি চাই, আমরা কি করতে চাই। কিন্তু এর মধ্যেও আমি এই কথাটা এই কারণে বলছি যে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে ডেমোক্র্যাট বলা হতো,
একেবারে প্রকাণ্ড তিনি গণতান্ত্রিক মানসিকতার পোষণকারী জওহরলাল নেহেরু। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায় যে কতটা গণতান্ত্রিক ছিলেন বিরোধী পক্ষে থেকেও তাদের লেখা এবং তাদের বক্তব্যের মাধ্যমে ফুটে ওঠে। দীনদয়ালজি লিখছেন যে জনসংঘ আমরা গঠন করেছি কেবলমাত্র কংগ্রেসের বিরোধিতা করার জন্য না, জনসংঘ গঠন হয়েছে কংগ্রেসের কোনো অঙ্গ খসে পড়েছে তার থেকে নয়, জনসংঘ গঠন হয়েছে আমরা ভারতকে নতুন ভাবে, নিউ ইন্ডিয়া যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, আমরা একটি নতুন ভারত গঠন করতে চাই, স্বাধীন ভারতকে নতুন দিশা দিতে চাই, এবং সেই দিশা এবং সেই নতুন ভারত গঠিত হবে ভারতের নিজের সাংস্কৃতিক আত্মা, সাংস্কৃতিক বোধ, তার সাংস্কৃতিক সত্তার মাধ্যমে। আমরা কিন্তু সোভিয়েত ইউনিয়ন, আমরা আমেরিকাকে অনুকরণ করতে চাই না, আমরা সোভিয়েত রাশিয়া বা আমেরিকার কার্বন কপি হতে চাই না। স্বাধীন ভারতবর্ষ এক নতুন দিশা দেবে পৃথিবীকে, এবং সেই নতুন দিশা তার নিজের অন্তর থেকে ফুটে উঠবে, এবং সেই জন্য আমরা এই দেশকে মহান করতে চাই। we want to make this country happy, prosperous and great, এই কথা দীনদয়ালজি সেই সময় লিখছেন। এবং অনেক অনেক ছোট ছোট এইরকম ধরনের উদাহরণ রয়েছে। আরেকটা কথা বলি, যে দীনদয়ালজি নেতৃত্ব দিলেন, শুরু করলেন 1952, এবং সবাই তোমরা মনে রাখবে যে এদের বয়স কিন্তু খুব কম ছিল, এরা 30-এর দৌড়ে ওদের বয়স, কিন্তু খুব একটা যে বয়স্ক সেই সময় না তারা। they were in the late 20s and early 30s when they formed this party। এবং দুজনেই, শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়, রহস্যজনক পরিস্থিতিতে তারা মৃত্যুবরণ করে, এবং তাদের দুজনেরই বয়স মৃত্যুকালে ছিল 52 বছর। এবং অপরের পরিপূরক, দীনদয়ালকে ছাড়া শ্যামাপ্রসাদকে বোঝা যায় না, এবং শ্যামাপ্রসাদের যা চিন্তা ছিল, ভারতকে তিনি যেভাবে দেখতে চেয়েছিলেন, সেটা দীনদয়াল উপাধ্যায় ছাড়া কার্যকরী করা যেত না সেই সময়। এবং 52 থেকে 67 প্রত্যেকটা সাধারণ নির্বাচনে এই নতুন দল তার ভোট পার্সেন্টেজও বাড়িয়েছিল এবং তার সিটও বাড়িয়েছিল। অসাধারণ অ্যাচিভমেন্ট। আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট ক্রেগ ব্যাক্সটার বলছেন যে কোনো দল কিন্তু এই ধরনের উপলব্ধি কোনো দলের হয়নি। 67-তে যখন লোকসভা ইলেকশন হলো, কংগ্রেসের যখন হেজিমনি, কংগ্রেসের যখন পুরো তার যে প্রতিষ্ঠা ভাঙতে আরম্ভ করলো, জনসংঘ তখন 2য় স্থানে লোকসভায়, ভোট পার্সেন্টেজে 2য় স্থানে, সিট অনুযায়ী 3য় স্থানে উঠে এসছে। এই 16 বছর অসাধারণ কৃতি, উপলব্ধি দীনদয়াল উপাধ্যায়। এবং আমি খুব সংক্ষেপে এবার কয়েকটা পয়েন্ট বলে শেষ করতে চাই। আমরা সবাই অধীর আগ্রহে সম্মাননীয় মুখ্যমন্ত্রীকে শুনবো বলে এখানে অপেক্ষা করছি। আজকের পরিস্থিতি আমরা যদি দেখি, এবং দীনদয়াল উপাধ্যায়কে বলা যেতে পারে যে তিনি খুব দূরের চিন্তা ভাবনা করতেন। তিনি আজকের চিন্তা ভাবনা করতেন, তিনি দার্শনিক ছিলেন। কেন? তিনি দেখতে পেতেন ভারত কি ধরনের দেশ হয়ে উঠবে। এবং সেই সময় মনে রাখতে হবে যে প্রধান বিরোধী যারা ছিলেন, একদিকে বামপন্থীরা ছিলেন, একদিকে কংগ্রেস ছিলেন। কিন্তু আমার কাছে রয়েছে, আমার সামনে রয়েছে, এবং এই নিয়ে আমি বলি, লেখালেখি করি, কেন আমার খুব অদ্ভুত লাগে। আজকে বলবো না, সময় কম বলে। বামপন্থীদের প্রকাণ্ড কিংবদন্তি নেতা হীরেন মুখার্জি, পার্লামেন্টে তিনি 25 বছর পার্লামেন্টেরিয়ান ছিলেন কলকাতা থেকে। অসাধারণ তাত্ত্বিক নেতা, বাগ্মিতা তার অসাধারণ। তিনি শ্যামাপ্রসাদকে যে ধরনের ট্রিবিউট দিচ্ছেন, আমার মনে হয় বামপন্থীরাও হীরেন মুখার্জিকে আজকে ভুলে গেছে, কেউ দেয় না। এবং তিনি বলছেন যে এই দেশ প্রজন্মের পর প্রজন্ম বাধ্য হবে শ্যামাপ্রসাদকে তার হৃদয়ের কৃতজ্ঞতা জানাতে। এই কথা হীরেন মুখার্জি বলছেন। এবং অন্যদিকে ডক্টর সম্পূর্ণানন্দ কংগ্রেসের মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে। পরবর্তীকালে তিনি কাশী বিদ্যাপীঠের আচার্য হলেন।
ডক্টর সম্পূর্ণানন্দকে রিকোয়েস্ট করা হলো, তাকে অনুরোধ করা হলো যে তিনি দীনদয়াল উপাধ্যায়ের যে স্তম্ভ লিখেছিলেন, পলিটিক্যাল ডায়েরি হিসেবে একটি বই বেরোবে, সেই স্তম্ভের ফরওয়ার্ড ডক্টর সম্পূর্ণানন্দ যাতে লেখেন। এবং ডক্টর সম্পূর্ণানন্দ সেখানে বলছেন যে আমাকে লিখতে বলা হয়েছে এবং আমি রাজি হয়েছি, এতে অনেকে আশ্চর্যচকিত হবে, কেন আমি সারা জীবন কংগ্রেস করেছি এবং দীনদয়াল উপাধ্যায় সারা জীবন জনসংঘ করেছে, কিন্তু তার লেখা পড়লে তিনি যে দেশ, সমাজ, ভারতবর্ষ এবং এই ভারতবর্ষকে প্রথম সারির দেশে জগৎ সভায় যে পরিণত করতে হবে, নিরন্তর তিনি এই নিয়ে ভাবনা চিন্তা করেছেন। এবং সেই জন্যে এটা আমার দায়িত্ব যে তার লেখার শুধু ভূমিকা না লেখা, তার লেখা নিয়ে আলোচনা করা এবং তাকে সর্বোচ্চ সম্মান জানানো। অর্থাৎ এই যে সৌজন্যর যে একটি পরিবেশ, এই সৌজন্যতার পরিবেশ এবং অপরের কথা শোনা, চিন্তা করা, এই দেশের জন্য এই পরিবেশ সেই সময় ছিল। এবং এই পরিবেশ যখন জনসংঘ এবং দীনদয়াল উপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি বিরোধী আসনে ছিলেন, তারা কিন্তু খুব সুন্দরভাবে, নিপাটভাবে তারা পালন করে গেছে। বন্ধুরা তোমরা দেখবে নিজেদের চারপাশে, আজকে যদি তোমরা দেখো, এবং দীনদয়াল উপাধ্যায় নিজের লেখার মাধ্যমে 15 খণ্ড রয়েছে, হিন্দিতেও রয়েছে, ইংরেজিতেও রয়েছে, এবং খুব সরল ভাষা। আমি তোমাদের অনুরোধ করব যখনই সময় হয় তোমরা একটু পড়বে। ছোট্ট ছোট্ট লেখা, অনেক কিছু তার মধ্যে তিনি দিয়েছেন, সেই সময়কার এবং পরবর্তী প্রজন্মের জন্যও তিনি লিখে গেছেন। এবং আজকে যদি আমরা আমাদের চারদিকে দেখি, আমি নিজে আমার খুব অবাক লাগে যে একটা সামান্য জিনিস, স্যার, এই বর্ডার সিকিউরিটি ফোর্স 1957 সালের ইলেকশন ম্যানিফেস্টোতে দীনদয়াল উপাধ্যায় একটি বর্ডার সিকিউরিটি ফোর্সের কথা বলছেন, এবং সেই বর্ডার সিকিউরিটি ফোর্স 1965 সালে গিয়ে এস্টাবলিশ হচ্ছে। দ্য নিড ফর বর্ডার সিকিউরিটি এনহ্যান্সমেন্ট অফ বর্ডার ইনফ্রাস্ট্রাকচার, বুস্ট টু স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ, ছোট ছোট উদ্যোগী যারা, তাদেরকে সাপোর্ট করা, এমএসএমইস, টেকনোলজি অ্যাডাপ্টেড টু ইন্ডিয়ান কন্ডিশন। আমরা সারা পৃথিবী থেকে টেকনোলজি নেব, প্রযুক্তি নেব, কিন্তু আমরা নিজেদের মতন করে সেই প্রযুক্তি সাজাবো, আমরা নিজেদের মতন করে সেই প্রযুক্তি ব্যবহার করব আমাদের নিজেদের স্বার্থ, আমাদের নিজেদের জাতীয় অগ্রগতির জন্য। তারপর তিনি বলছেন ডিফেন্স ইন্ডিজিনাইজেশন, অর্থাৎ আজকে আমরা যদি ভেবে দেখি, ভারতবর্ষ প্রথমবার তার ইতিহাসে সামরিক সরঞ্জাম এক্সপোর্ট করছে, এবং তিনি বারবার বলছেন সেই সময় যে আমরা নিজেদের সামরিক সরঞ্জাম, নিজেদের আর্মস, ওয়েপন্স, বুলেট প্রুফ জ্যাকেট আমরা নিজেরা তৈরি করব, অন্য থেকে নেব না। আজকে ঠিক সেই জিনিস হচ্ছে। তিনি বলছেন যে সব ভারতীয় ভাষা কিন্তু রাষ্ট্রভাষা, অর্থাৎ সব ভারতীয় ভাষা আমাদের, তাই সব ভারতীয় ভাষাকে ইকুয়াল রেসপেক্ট, এক রকম মর্যাদা দিতে হবে। আজকে যদি আমরা ন্যাশনাল এডুকেশন পলিসি দেখি, দীনদয়াল উপাধ্যায়ের শিক্ষা ভাবনা সেই ন্যাশনাল এডুকেশন পলিসিতে একেবারে সমাহিত। আজকে আর কেউ বলবে না যে শিক্ষা মাতৃভাষায় হলে ইংরেজিটা ঠিক ভালোভাবে না বলতে পারলে সে অশিক্ষিত। দশকের পর দশক এই দেশে, স্বাধীন ভারতবর্ষে এমন একটা মানসিকতা ছিল যে মানসিকতা বলতো, তুমি ভাই যদি ইংরেজিটা ভালোভাবে না বলতে পারো তাহলে তুমি শিক্ষিত নয়। কেন? কিসের জন্য? জাপানিরা, ফরাসিরা, তুর্কিতে জার্মান, তারা তো নিজেদের সায়েন্স এন্ড টেকনোলজি তারা নিজেদের ভাষায় পড়ে। দীনদয়াল উপাধ্যায় বলছেন তাহলে আমরা নিজেদের ভাষায় পড়তে পারবো না কেন? আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি ঠিক সেই কথাই বলছে। তোমরা লক্ষ্য করে থাকবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন আমেরিকায়, সেখানে অনেক সংখ্যক চুরি করা যে মূর্তি চুরি হয়ে গেছিল ভারতবর্ষ থেকে, সেই বিলুপ্ত চুরি করা মূর্তি, সেই মূর্তি তিনি আবার ভারতবর্ষে ফেরত এনেছেন। গত 10 বছরে 75% এই ধরনের মূর্তি যে আমাদের দেশ থেকে চুরি হয়ে গেছিল, বিদেশে চলে গেছিল, সেই মূর্তি ফেরত আনা হয়েছে।
যা গত 50-60 বছরে হয়নি। দীনদয়ালজি তখন লিখছেন যে আমরা যদি আমাদের সাংস্কৃতিক সিম্বলস, আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ না করতে পারি, সুরক্ষা না দিতে পারি, ফিরিয়ে না আনতে পারি, তাহলে স্বাধীন ভারতবর্ষ কোনোদিন স্বাধীন হবে না, মানসিকভাবেও স্বাধীন হবে না। আজকে মেক ইন ইন্ডিয়া 10 বছর হলো। তখনকার দিনে আজ থেকে 50-60 বছর আগে যখন দীনদয়াল উপাধ্যায় লিখছেন, তার কলমে লিখছেন, এডিটে লিখছেন, এডিটোরিয়ালে লিখছেন, জনসভায় বলছেন, তিনি বলছেন আমাদের নিজেদের দেশে তৈরি করতে হবে, সারা পৃথিবী আমাদের দেশ থেকে এসে কিনবে। আজকে মেক ইন ইন্ডিয়া হচ্ছে, এবং মেক ইন ইন্ডিয়া এতটাই সাকসেসফুল টুডে, we are the third largest exporters of mobile phones, which was unthinkable 50, even 15 years, 10 years ago. আমি সেই জন্য বলছি, এই যে আজকে আমরা বন্দে ভারতে চড়ছি, ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইতে তৈরি করা, আমাদের প্রযুক্তি, আমাদের ইঞ্জিনিয়ার, আমাদের সায়েন্টিস্ট, সবটাই আমাদের দ্বারা নির্মিত, ভারতে নির্মিত এই বন্দে ভারত এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ট্রাভেলের অনুভূতি দিতে পারছে। টেকনোলজি অ্যাডাপ্টেড টু ইন্ডিয়ান কন্ডিশনস, দীনদয়াল উপাধ্যায় বারবার এই কথা বলছেন। ভোকাল ফর লোকাল, আত্মনির্ভর ভারত, এবং এই ভারতবর্ষে গত 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র সীমা থেকে উঠে এসছে। এই উপলব্ধি, এই অ্যাচিভমেন্ট ইজ আনথিঙ্কেবল ইভেন অন দি ইন্টারন্যাশনাল স্কেল। এবং আজকে আমরা 5th ইকোনমিক পাওয়ার হিসেবে আমরা উঠে এসেছি। এই সবের মধ্যে যদি আমরা দেখি, আমরা কিন্তু দীনদয়াল উপাধ্যায়ের তার চিন্তার, তার দর্শনের কিন্তু প্রতিবিম্ব আমরা পাব, এবং সেই জন্য তিনি আরো প্রাসঙ্গিক হয়ে উঠছেন, তিনি আরো বেশি উজ্জ্বল হয়ে উঠছেন আমাদের জাতীয় জীবনে। আমি খুব সংক্ষেপে এইগুলো দিলাম, একটু ছুঁয়ে দিলাম। আফটার অল, our responsibility is to set you thinking, is to fire your imagination, and that is what I've attempted to do. শেষে বলি কর্তব্যের কথা। আমরা সবসময় অধিকারের কথা বলি, হিউম্যান রাইটস, অধিকার আছে, গণতন্ত্রে, লোকতন্ত্রে অধিকার রয়েছে, কিন্তু তোমাদের বয়সে অধিকারের কথা তোমরা যেমন ভাববে, আমি অনুরোধ করব তোমরা কর্তব্যেরও কথা ভাববে। your duties to your nation, to your society, to your family and to yourself. দীনদয়ালজি বলছেন লোকতন্ত্র, people's rule, লোক অধিকার, people's right, লোক কর্তব্য, people's duties. স্বাধীন ভারতবর্ষে কর্তব্যের কথা একমাত্র দীনদয়ালজি বছরের পর বছর বলেছেন, এবং সেই জন্য আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তব্য পথের কথা শুধু বলছেন না, বারে বারে মনে করিয়ে দিচ্ছেন আমাদের কর্তব্য দেশ হিসেবে, আমাদের কর্তব্য জাতি হিসেবে, স্বাধীন ভারতবর্ষ হিসেবে আমাদের কর্তব্য কি। সেই জন্য বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন বয়স সীমায় যারা রয়েছেন, এই বয়স সীমা পরিস্থিতি অতিক্রম করে কিন্তু দীনদয়াল উপাধ্যায় বিভিন্ন চিন্তা, তার বিভিন্ন আইডিয়াস, তার ন্যারেটিভ এবং ফর্মুলেশন কিন্তু আমরা খুঁজে পেতে পারি আজও তার জীবনে এবং তার নিজের লেখা মাধ্যমে। একটা কথা which I want to conclude, 3 ক্যাটাগরির বলা যেতে পারে যে 3 ডাইমেনশনের প্রজন্ম আছে, এবং এটা আমার কথা না, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার আমাদের মনে করিয়ে দিচ্ছেন। স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা অনেকে স্বাধীন ভারতবর্ষ দেখে যেতে পারেনি, কিন্তু তারা স্বাধীন ভারতবর্ষ যাতে স্বাধীন হয় তার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছে। স্বাধীনতা যখন অর্জন হলো, এমন এক প্রজন্ম আমরা দেখলাম যারা সেই স্বাধীনতাকে স্থিতিশীল করার জন্য নিজেদের জীবন তারা উৎসর্গ করলো, এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়
তাদের মধ্যে অন্যতম। তারা সংগ্রাম করলো, সংগ্রাম করে যাতে গণতন্ত্র স্বাধীনতা যাতে চিরস্থায়ী হতে পারে ভারতবর্ষে, এটা তারা সুনিশ্চিত করলেন বিরোধী আসনে থাকা সত্ত্বেও। এ ছিল দ্বিতীয় প্রজন্ম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন তৃতীয় প্রজন্ম। আমাদের যাদের সুযোগ হয়নি স্বাধীনতা সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করার জন্য, আমাদের সুযোগ আছে ভারতকে বিকশিত ভারত, ভারত মহাশক্তি হিসেবে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংকল্প, সেই সংকল্পে যোগদান করার আমাদের সুযোগ আছে। We can live for India's freedom. And when we celebrate, when we observe the 100th anniversary of India's independence in 2047, আমরা কে কোথায় থাকবো ভেবে নিতে পারি। 2047 যখন ভারতের স্বাধীনতার 100 বছর পালন হবে, আমরা কি ধরনের ভারতবর্ষ দেখতে চাই, আমরা কি ধরনের ভারতবর্ষ গঠন করতে চাই, আমরা কার এবং কাদের আদর্শের ভারতবর্ষ গঠন নির্মাণ করতে চাই, আমরা এই অমৃতকালে শুধু চিন্তা ভাবনা না করে আমরা যাতে সংকল্প নিয়ে কাজে লাগতে পারি, এই কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করাচ্ছেন। এবং দীনদয়াল উপাধ্যায় তার জীবন, তার দর্শন, তার কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন ভারতবর্ষকে মহাশক্তি হিসেবে, প্রথম সারির রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিলেন, শুধু চাননি, তিনি তার নিজের জীবন উৎসর্গ করেছিলেন। আজকে যখন তাকে আমরা স্মরণ করছি, তার জীবনের এই হলো মাহাত্ম্য, এই হলো আমাদের পথপ্রদর্শক হিসেবে তার এক্সাম্পল আমাদের কাছে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং দীনদয়াল উপাধ্যায়কে আজ স্মরণ করতে পেরে ত্রিপুরাতে এই আগরতলায় দাঁড়িয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। নমস্কার। Belai Hambai, Ashok Shukroi Shauk Narmani Babu, Dr. Shyamakosha Mukherjee Research Foundation Grand Chairman, Tai Trustee, Dr. Anirban Ganguly. Tabo, Koknarta Bagai Khabai Kupai Kojao, Chini Tinini Naroyokra, Hasteni Borongana Montriokra, Professor Dr. Manik Shaha Manganano.